ব্রাজিলে প্রকাশ্যে আজাদ নিষিদ্ধ এই পুরনো গুজবটি চলমান বিশ্বকাপকে কেন্দ্র করে আবারও আলোচনায় আসে যখন মুফতি ইলিয়াসুর রহমান জিহাদির একটি ওয়াজের দাবিটি নতুন করে প্রচার করা হয়। প্রায় ৭০,০০০ মানুষ ভিডিওটিকে ঘিরে প্রতিক্রিয়া জানালে দাবিটির কোনো বাস্তবতা নেই। এরই মধ্যে ভারতে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংগঠিত হামলার ভিডিওকে বাংলাদেশের নারী শিশুর উপর সশস্ত্র হামলার দাবিতে দৃশ্যটি ছড়িয়ে দিয়ে উত্তেজনা তৈরি করা হয়। শুধু তাই নয়, লক্ষ্মীপুরে মা ও ৩ মেয়েকে হত্যার ঘটনায় বেঁচে যাওয়ার ছেলে সিফাতের আহাজারি বলে প্রচার করা ভিডিওটিও ছড়িয়েছে বিভ্রান্তি। চলো দর্শক কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। ব্রাজিলে প্রকাশ্যে আজান নিষিদ্ধ। ওয়াজে মুফতি ইলিয়াসুর রহমান জিহাদির এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। প্রায় ৭০,০০০ মানুষ দাবিটির পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়াও জানায়, কিন্তু রিওমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। মূলত ব্রাজিলের বিভিন্ন শহরের একাধিক মসজিদে নিয়মিত মাইক্রোফোনে আজান দেওয়ার ভিডিও, পাশাপাশি সংশ্লিষ্ট মসজিদ কর্তৃপক্ষ, ইসলামিক সংস্থা ও ইমামদের বক্তব্যে নিশ্চিত হওয়া গেছে দেশটিতে আজানের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। আন্তর্জাতিক গণমাধ্যমেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি। ওদিকে লক্ষ্মীপুরে মা ও ৩ মেয়েকে হত্যার ঘটনায় বেঁচে যাওয়া ছেলে সিফাতের আহাজারির দাবিতে যে ভিডিওটি সামাজিক মাধ্যমে এমনকি কয়েকটি সংবাদ মাধ্যমের পাতায় প্রচার করা হয়েছে, মূলত ভিডিওটি ভুক্তভোগী সিফাতের নয়। ফ্যাক্ট ওয়াচ টিমের অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি অন্তত ৫ দিন আগে ইন্টারনেটে প্রচারিত হয়েছিল এবং এটি কক্সবাজারের পেকুয়ায় গৃহবধূ কাজল রেখার মৃত্যুর ঘটনায় তার ছোট ভাইয়ের আহাজারির দৃশ্য। এছাড়াও লক্ষ্মীপুরে বেঁচে যাওয়া সিফাতের প্রকৃত ছবির সঙ্গে ভাইরাল ভিডিওর কিশোরের কোনো মিল পাওয়া যায়নি। আবার রাজধানীর বসিলায় নারী শিশুর উপর সশস্ত্র হামলার দৃশ্যের দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ভিডিওটি বাংলাদেশের নয়, এটি ভারতের মহারাষ্ট্রের লাতুর শহরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংগঠিত হামলার ঘটনা। ভিডিওটির মূল উৎস ও ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনেও একই ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছে। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমকে পুনর্বহাল করা হয়েছে দাবিতে সামাজিক মাধ্যমে তথ্য ছড়িয়ে পড়লেও দাবিটি সম্পূর্ণ ভুয়া। মূলত তার পুনর্বহালের পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য, সরকারি ঘোষণা বা গণমাধ্যমের প্রতিবেদন পাওয়া যায়নি। বরং তার নিজের ফেসবুক পাতায় ২৩ জুন প্রকাশিত পোস্টে সিলেট থেকে বিদায় নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যা প্রত্যাহারাদেশ বহাল থাকারই প্রমাণ। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, প্রতিবেদনটা দেখে নিলাম। ইতিমধ্যেই জানিয়েছি আমাদের সাথে উপস্থিত আছেন সমাজবিজ্ঞানী ও চট্টগ্রাম বিজেএমইউ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ডক্টর ওবেদুল করিম। যুক্ত হচ্ছে তার সাথে প্রফেসর ডক্টর ওবেদুল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের আমাদের এই আয়োজনে। বেশ কিছু অপতথ্য এবং গুজব সারা দিন যাবত আমরা ঘুরতে দেখছি, কিছু আমরা তুলেও ধরার চেষ্টা করেছি। মূলত কিছু আমরা দেখছি বিশ্বকাপ যেহেতু চলছে সেই সম্পৃক্ত অপতথ্যগুলোই সবচেয়ে বেশি এখন ছড়াচ্ছে। এছাড়াও আমাদের দেশের রাজনৈতিক এবং ব্যক্তিগত নানা ধরনের অপতথ্য নানা জায়গায় ছড়িয়ে পড়ছে। প্রথমে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, সাম্প্রতিক সময়ে যে ধরনের অপতথ্য বা গুজবগুলো আমরা ছড়াতে দেখি সেটি মূলত মানুষকে নানা দিকে প্রভাবিত করার ক্ষেত্রে বেশ আলোচিত এবং প্রভাব রাখার জন্য তারা পরিকল্পিতভাবে কাজগুলো করছে। আপনি কি মনে করেন এই পরিকল্পিত গুজবের বিপক্ষে যারা এদের সচেতনতা করার কথা, যেগুলো যারা এদেরকে আইনের আওতায় আনার কথা, তারা কতটুকু পরিকল্পিতভাবে এগোচ্ছে? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি একটি ভূমিকা দিয়ে কথাটা শুরু করতে চাই। দেখুন, মিথ্যা এবং ভুয়া দুটো শব্দের মধ্যে কিঞ্চিত পার্থক্য আছে। মিথ্যার উপরে সমাজ চলতে পারে, অর্থনীতি চলতে পারে, রাজনীতি চলতে পারে, এবং এটা ইতিহাসে দেখা গেছে অনেক সময় মিথ্যার উপরে ভিত্তি করে সমাজ অর্থনীতিও চলেছে। কিন্তু ভুয়া হচ্ছে ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক এবং গোষ্ঠী স্বার্থ কেন্দ্রিক। দেখুন, ভুয়া নিউজ কখন করা হয় আমরা জানি। আমাদের এখানে ভুয়া ডাক্তার আছেন, ভুয়া ইঞ্জিনিয়ার আছেন, ভুয়া মুক্তিযোদ্ধা আছেন, ইত্যাদি ইত্যাদি।
এগুলো কেন করা হয়? ব্যক্তি স্বার্থে। ব্যক্তি কোনো একটি বিষয়কে উপলক্ষ করে নিজের স্বার্থ উদ্ধারের জন্য এই ধরনের ভুয়া তথ্য সমাজের সামনে, ব্যক্তির সামনে, প্রতিষ্ঠানের সামনে উপস্থিত করে থাকেন। ঠিক তেমনি ভুয়া তথ্য দেওয়া হয় সেজন্যে ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য এবং গোষ্ঠী স্বার্থ উদ্ধারের জন্য। এই যে আপনি কিছুক্ষণ আগে আমরা দেখলাম কিছু ক্লিপ, সেই ক্লিপের মধ্যে জানতে পারলাম ব্রাজিলিয়া। আমরা সবাই জানি যে এখন বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। এই যে ব্রাজিল সম্পর্কে একটি মিথ্যা প্রচারের মধ্য দিয়ে ব্রাজিলের যে সমর্থক গোষ্ঠী আছে বিপুল, তাদেরকে এক ধরনের বিপদসংকুল অবস্থায় নিপতিত করা, অথবা আমরা জানি বাংলাদেশের মতো একটি দেশে বিশ্বকাপকে লক্ষ্য করে যে উন্মাদনা তৈরি হয়, সে উন্মাদনাকে উস্কে দেওয়া। এই উন্মাদনাকে উস্কে দেওয়ার অর্থ এই নয় শুধুমাত্র একটা বিনোদনকে পরাভূত করা বা পরিরোধনকে নষ্ট করা। বিনোদনের যে মানুষের একটা উপলক্ষ, সেই উপলক্ষে নষ্ট করে দেওয়া। এর পেছনে রাজনৈতিক স্বার্থ থাকতে পারে, এর পেছনে অর্থনৈতিক স্বার্থ থাকতে পারে। যদি কোনো ধরনের, আমরা জানি খোলা পানিতেই মাছ শিকার করা হয়, এই ধরনের একটা প্রবাদ আছে। যখন সমাজে সন্ত্রাসমূলক ভয়, আতঙ্ক ছড়াতে পারে, তখন ব্যক্তি বা গোষ্ঠী তাদের স্বার্থ উদ্ধার করতে পারে। এই যে বিশ্বকাপ কথা বললাম, বিশ্বকাপকে শুধু বিশ্বকাপের মধ্যে কিন্তু এটাকে আমরা সীমাবদ্ধ রাখলে হবে না। এর পেছনে রাজনৈতিক স্বার্থ থাকতে পারে। যে কিছুক্ষণ আগে শুনলাম যে আজান দেওয়া নিষিদ্ধ বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ ধর্মভীরু, এবং যদি এই ধর্মভীরুতাকে উপলক্ষ করে ব্রাজিলের বিরুদ্ধে যদি একটি শঙ্কা তৈরি করা যায়, তাহলে এক ধরনের সন্ত্রাসমূলক, ভয়মূলক, ভীতিমূলক একটা অবস্থা তৈরি হবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে। এটিকে উপলক্ষ করে যারা সন্ত্রাসী, যারা নৈরাজ্য তৈরি করতে চায়, যারা নিজস্ব গোষ্ঠী স্বার্থ উদ্ধার করতে চায়, তারা সেটি উদ্ধার করতে পারে। সুতরাং কোনো ধরনের অপপ্রচার, ভুয়া তথ্য শুধু ব্যক্তি গোষ্ঠী নয়, এইটিকে উপলক্ষ করে সমাজে নৈরাজ্য তৈরি করে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করতে চায়। প্রফেসর ডক্টর ওবায়দুল করিম, আমি আরেকটা বিষয় একটু দৃষ্টিতে আনতে চাই। সেটা হচ্ছে আজকের আমরা প্রতিবেদনে যেটা দেখছিলাম, সেখানে আরেকটি অংশ রয়েছে। সেটি হচ্ছে লক্ষ্মীপুরে মা ও 3 মেয়ের যে হত্যার ঘটনা, যেটি আমরা কয়েকদিন আগেরই যে ঘটনা, সেটা যে বেঁচে যাওয়া ছেলে সিফাতের আহাজারি বলে একটা ভিডিও প্রচার করা হয়েছে, যদিও সেটা তার কোনো ভিডিও নয়। আমি জানতে চাই, এই ধরনের ভিডিও আসলে ছড়িয়ে দিয়ে কার লাভ হচ্ছে? দেখুন, মানুষ অপরাধ করে কেন? অনেক সময় বলা হয়ে থাকে অপরাধ করে এটা একটা জেনেটিক্যালি কেউ ইনহেরিট করে থাকে এই ধরনের আচরণ। কারো মধ্যে অপরাধ করার প্রবণতা জন্মগতভাবেই পাওয়া যায়। এই ধরনের মানুষ সংখ্যা কম নয়। এরা হয়তো মিথ্যা অপতথ্য প্রচার করে আনন্দ পায়, বিনোদন পায়, অথবা কোথাও কোনো সংখ্যা দেখলে, ভয় ভীতির অবস্থা দেখলে, মব দেখলে আনন্দ পায়। এই ধরনের অবস্থাও কিন্তু অনেক সময় দায়ী হয়ে থাকতে পারে। আরেকটা হচ্ছে সোশ্যাল কনটেক্সটটা কি, যে আমি একটা উদ্দেশ্য সাধনের জন্য কিছু মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে দেব, এবং আতঙ্কের মধ্য দিয়ে কিন্তু আমি আমার উদ্দেশ্যটা সাধন করতে পারি। এই জন্য দেখা যায় যে কোনো পৃথিবীর যে কোনো যুদ্ধ, যে কোনো সন্ত্রাসমূলক একটা অবস্থা তৈরি করার পেছনে কিন্তু ভুয়া তথ্য দায়ী হয়ে থাকে। আমরা হিটলারের কথা তো জানি, আমরা জোসেফ গোয়েবলসের কথা জানি। তিনি মিথ্যা তথ্য প্রচার করতেন, ভুয়া তথ্য প্রচার করতেন, কারণ ভুয়া তথ্য দিয়ে মানুষকে সহজেই, এবং ভুয়া তথ্যের পেছনে একটা বিনোদন কাজ করে। ভুয়া তথ্যের পেছনে মানুষের, দেখবেন আপনি মবের মধ্যে একজন লোককেও দেখা গেল অনেক লোক তাকে ধরে মারধর করছেন, পাশে দিয়ে একজন লোক যাচ্ছেন, তিনিও হঠাৎ করে না জেনে না শুনে বুঝলেন একটা মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে তাকে মারধর করা শুরু করলেন, হয়তো সে মারাই গেল। এই যে একটি অপরাধ, এই অপরাধের পেছনে মানুষের যে স্বভাবজাত বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যকে উস্কে দেওয়া, এই উস্কে দেওয়ার পিছনে অপতথ্য সবচেয়ে বেশি কাজ করে। ডক্টর ওবায়দুল করিম, আমরা যদি এই ধরনের অপতথ্যগুলোকে যদি ধরেই নেই মানুষের মানসিকতার উপরে প্রভাবিত করছে, একটা লম্বা সময় যাবত তো আমরা এই ধরনের নানা অপতথ্য বা ভুল তথ্য বা মিথ্যা তথ্য দেখছি। আমাদের দেশের মানুষ আসলে এই ধরনের অপতথ্য বা গুজব থেকে আসলে কতটুকু সচেতন, এবং তাদের যে মানসিকতার উপরে যেটার প্রভাব পড়ছে, সেটি কি আসলে আমরা কোনোভাবে ফিরিয়ে আনতে পারবো বা ঠিক করা বা সংস্কার করার কোনো জায়গা আছে? কি বলবেন?
জি, অবশ্যই আছে। কারণ সমাজে একটি কথা বলি, সমাজ শতভাগ আপনি শুদ্ধ করতে পারবেন না। কিন্তু শুদ্ধ করবার অংশ যদি ৯৫ বা তার বেশি হয় তাহলে সমাজ সুস্থ থাকে। সুতরাং আমরা সেই অবস্থায় ফিরে যেতে চাই। কিন্তু কিভাবে যাব? সমাজ সংস্কারের দরকার। এই যে আমাদের দেশে যে কিশোর অপরাধ আছে, মনে করেন কিশোর অপরাধ। এই কিশোর অপরাধীরা অপরাধী হয় কেন? আমাদের সমাজ তাদের লেখাপড়ার সুযোগ করে দিতে পারছে না। তাদের চাকরি দেওয়ার বন্দোবস্ত করে দিতে পারছে না। তাদেরকে খাবার সংগ্রহ করে দিতে পারছি না। ফলে তাদের তো আর উপায় নাই। তারা কি করছে? ছিনতাই করছে। সুতরাং সংস্কারটা ওখান থেকে শুরু হতে হবে। আমি সমস্ত শিশুদের শিক্ষা দেব এবং শুধু শিক্ষা মানে কি? শিক্ষা মানে শুধুমাত্র কারিগরি শিক্ষা না, তার সঙ্গে নৈতিক শিক্ষা জড়িত হতে হবে। এই যে অপতথ্য ছড়িয়ে লাভ কার? লাভ হচ্ছে সমাজ যদি ধ্বংস হয়ে যায়, সমাজ যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু প্রতিক্রিয়া আমার উপরেও হবে। আমি যে মিথ্যা অপতথ্য প্রচার করছি, আমার উপরেও কিন্তু তার প্রভাব পড়বে, তার ইমপ্যাক্ট হবে। এই বিষয়টা শিক্ষার মধ্য দিয়ে মানুষকে বুঝতে হবে। এই পর্যায়ে আমি যে আলোচনাটি করতে চাই, এর আগে আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম, কেন অপতথ্য ছড়াচ্ছে, কারা কারা ছড়াচ্ছে, বিষয়টা নিয়ে। এই পর্যায়ে আমি একটু সাধারণ ব্যবহারকারীর দিকে আসতে চাই। আমাদের দেশে প্রচুর মোবাইল ব্যবহারকারী রয়েছে, প্রচুর মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। তারা অনেকেই বুঝে না বুঝে, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে নানা ধরনের তথ্য, অপতথ্য তারা শেয়ার করে থাকে। আমি প্রথমত জানতে চাই, এই ধরনের মানুষগুলোকে আসলে আমরা যদি সচেতনতার দিকে নিয়ে আসতে চাই, কি মনে করেন কতটুকু মানুষ আসলে আমাদের এখানে সচেতন? দেখুন, আমি একটি উপমা দিয়ে কথাটা বলি। আমাদের দেশ নয়, সারা পৃথিবীতে সব সমাজে কুসংস্কার আছে। কুসংস্কার হচ্ছে একটা মিথ্যা। কিন্তু মানুষ বিশ্বাস করে এবং সেজন্য দেখা যায় কুসংস্কারের উপর ভিত্তি করে ভুয়া তথ্য দিয়ে দিন গুজরান করছেন অনেকে। যেমন গণক ভুয়া তথ্যের উপর ভিত্তি করে একজনের ভবিষ্যৎবাণী বললেন। তিনি তার বিনিময়ে কিছু অর্থ পেলেন। এই যে একটা জীবিকা, এই যে একটা পেশা, এই পেশাটা মিথ্যা এবং ভুয়া তথ্যের উপর নির্ভর করে বেঁচে আছে। সুতরাং আমাদেরকে অ্যাড্রেস করতে হবে কোথায়? দুটো জায়গায়। একটি হচ্ছে ওই যে কুসংস্কার, সেটাকে সংস্কারে রূপান্তরিত করা, বিজ্ঞানসম্মত বিষয়ে মানুষকে ধারণা দেওয়া। দ্বিতীয়ত, যেই গণক মিথ্যা কথা বলে দিন গুজরান করছেন, তাকে সীমাবদ্ধ করা, তার আচরণকে সীমিত করে দেওয়া। এই দুটো কাজ আমাদের করতে হবে। এই এই যে এই যে এই যে সমাধানের কথাগুলো আপনি বললেন, পদক্ষেপের কথাগুলো বললেন, এর মধ্যে কতটুকু মনে হয় আপনি ইতিমধ্যেই নেওয়া হয়েছে বা কতটুকু আসলে নেওয়া সম্ভব? কারণ ইতিমধ্যেই তো আমরা নানা ধরনের কথা শুনেছি, তথ্যমন্ত্রীও বলেছেন অপতথ্য গুজব নিয়ে নানা ধরনের পদক্ষেপের কথা, কিন্তু কার্যত কি কোনো পদক্ষেপ দেখেছেন? না, কার্যত এখন পর্যন্ত কোনো আমরা পদক্ষেপ দেখতে পাইনি। প্রথমত হচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। এই যে ফেসবুক বা নির্ভর যে অপতথ্য প্রচার করা হচ্ছে, আমি একটি কথা বলি, ফেসবুক হচ্ছে মাল্টিমিডিয়া নির্ভর একটি সোশ্যাল মিডিয়া। মাল্টিমিডিয়া মানে হচ্ছে আগে যখন ছবি ছিল না, তখন শুধু লেখ্য রূপ দিয়ে অপতথ্য প্রচার করা হতো। এখন লেখ্য রূপ না, তার সঙ্গে ভিডিও ক্লিপ যুক্ত হয়েছে। সুতরাং এটার ইমপ্যাক্ট অনেক বেশি। যারা তৈরি করছেন তাদেরকে ওই যে বললাম, গণক যেমন মিথ্যা বলে দিন গুজরান করেন, এদেরকেও আইনের আওতায় আনতে হবে। প্রশ্নটা হচ্ছে প্রযুক্তিতেও আছে। দেখুন, এআই নির্ভর মিথ্যা তথ্য, অপতথ্য নির্মাণ করা খুব সহজ। কিন্তু এআই দিয়ে কিন্তু আমাদেরকে সিকিউরিটি, একটা সাইবার সিকিউর সোসাইটি নির্ভর আহ, আহ, তৈরি করাও কিন্তু সম্ভব। সুতরাং আমাদের শুধুমাত্র আমাদের সরকার, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান, আমাদের যারা এখানে প্রযুক্তি বিজ্ঞানীরা আছেন, তাদের কিন্তু এই বিষয়ে সচেতন হতে হবে। আমরা দেখেছি এই বিষয়ে কিন্তু আমাদের সচেতনতার মাত্রা খুব উঁচু মাত্রায় পৌঁছয়নি এখন পর্যন্ত। এটা পৌঁছতে হবে। আর যে আমি আগেও একবার বলেছিলাম যে যারা ফেসবুকে আসেন তাদের কিন্তু আইডি ভেরিফাই করা হয় না। ফলে ফলস আইডি, ওই যে ভুয়া আইডিও একটা অপতথ্য। সে আইডি দিয়ে তারা কি করছেন? অপতথ্য প্রচার করে যাচ্ছেন। সুতরাং তার অপতথ্য প্রচার করবার জন্য যে আইডি দরকার, সে আইডিটাও নিয়ন্ত্রণ করা দরকার। কিভাবে করতে পারেন? বাংলাদেশ সরকার যদি ফেসবুক অথরিটির সঙ্গে বা মেটা অথরিটির সঙ্গে একটা এগ্রিমেন্টে আসেন যে এখানে শুধুমাত্র যারা এনআইডি আছে তারাই শুধুমাত্র ফেসবুকের, তাহলে মোটা দাগে তো আমরা বলতেই পারি সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিয়ন্ত্রণে আনা এবং যারা এই ধরনের তথ্য অপতথ্য ছড়াচ্ছে তাদেরকে আইনে আওতায় আনা সহ সাধারণ মানুষকে সচেতন করাও এখন সরকারের জন্য অনেক বড় একটি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আমরা আশা করবো যথাযথ কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে আসলে কার্যত পদক্ষেপ নেবেন। আরেকটু আলাপ করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু আজ সময় স্বল্পতার কারণে এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য।
দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন সমাজবিজ্ঞানী প্রফেসর ডক্টর ওবায়দুল করিম। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন frs.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। আর থাকুন ৭১-এর সাথে।